ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের দেশের অনেক মানুষই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ধারণ করে না। তারা ইসলামকে তাদের জীবনের একটা অংশেই শুধুমাত্র ধারণ করে। দেখা যায় যে ইসলামপন্থীদের যতটা জনসমর্থন রয়েছে ভোটের বাক্সে সেই পরিমাণ ভোট কাস্ট হয় না, এরও একটা বড় কারণ এরকম। এটা অবশ্যই ৫ই আগস্টের বিপ্লবের অন্যতম একটা সাফল্য যে ব্যাপকভাবে ধর্মীয় কার্যকলাপের উপর বিগত সরকারের যে এক ধরনের বিধিনিষেধ ছিল, তারা খড়গহস্ত ছিল, সেই জায়গাটা এখন রিল্যাক্স হয়েছে এবং আলেম সমাজ তারা মন খুলে কোরআন হাদিসের কথা মানুষের সামনে বলতে পারছেন এবং ধর্মীয় কোনো ধরনের আচার অনুষ্ঠানে কোনো বিধিনিষেধ নেই। অনেক জায়গাগুলোতে এটাকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে সব ধরনের সামাজিক বা কালচারাল সব কাজই চলতো, কিন্তু ইসলামের নামে ইসলামী ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশেষ করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা সভা অথবা ইসলামিক কালচারাল প্রোগ্রাম, এগুলো অঘোষিতভাবে এক ধরনের নিষিদ্ধ ছিল। কিন্তু মনে হয়েছে ৫ই আগস্টের বিপ্লব সেই ইসলামকে বা ইসলামিক অনুষ্ঠানগুলোকে প্রতিরোধ করার, নিষিদ্ধ করে রাখার যে অঘোষিত বাঁধ ছিল, সে বাঁধ ভেঙে গেছে এই বিপ্লবের মাধ্যমে এবং সেই জোয়ার এখন চতুর্দিকে আমরা লক্ষ্য করতে পারছি। ৫ই মের আগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক একটা ইঙ্গিত বা একটা বক্তব্য দিয়েছিল যে হেফাজতের মতো করে সব দিয়ে পরিষ্কার করবে। তার এই বক্তব্যে আসলে কিসের প্রমাণ দেয়? তার এ বক্তব্য তো সুস্পষ্ট প্রমাণ এই কথার, যে এটা তো আত্মস্বীকৃতি তাদের পক্ষ থেকে, যে ২০১৩ সালের ৫ই মে তারা হেফাজতে ইসলামের উপর যে ক্র্যাকডাউন চালিয়েছিল, গণহত্যা পরিচালনা করেছিল, লক্ষ লক্ষ রাউন্ড গুলি বর্ষণ করে সেখানে অসংখ্য মানুষকে তারা হতাহত করেছে। এই কথার একেবারে মানে প্রকাশ্যে অকপটে এটা তার স্বীকারোক্তি এবং সে ওইভাবেই আবারও নতুন করে হুমকি দিয়েছে যে হেফাজতের মতো আবারও যারা সরকারের সমালোচনায় বা সরকারের বিরুদ্ধে কোনো দাবি নিয়ে মাঠে নামবে তাদেরকেও সেইভাবে ম্যাচাকার করবে। প্রকাশ্যে এই হুমকি দেওয়ার মাধ্যমে মূলত তিনি ২০১৩ সালে ৫ই মের ৫ এবং ৬ই মের গণহত্যার দায় স্বীকার করে নিয়েছেন। আমাদের দেশে শতকরা ৯০% মুসলমানদের দেশ, আমাদের দেশটা ৫ লক্ষাধিক মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু অভিন্নভাবে বা ভিন্ন ভিন্ন আপনাদের অনেক ভক্ত রয়েছে যারা আসে, কিন্তু আমরা নির্বাচন আসলে আমরা একটা ভিন্ন বিষয় লক্ষ্য করি, ভোটার কমতি আমরা দেখি। এটা কেন? এটা হলো যে আসলে ধর্মীয়ভাবে ধর্মের এবং ইসলামের যে মূল চেতনাটা, এটা মানুষ পরিপূর্ণভাবে ধারণ করতে পারে নাই। আমাদের দেশের মানুষ এখনো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদাভাবে বিবেচনা করে। প্রচুর মানুষ ইসলামের যে মূল চেতনা, মূল ধারণা যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমাদের দেশের অনেক মানুষই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ধারণ করে না। তারা ইসলামকে তাদের জীবনের একটা অংশেই শুধুমাত্র ধারণ করে। তাদের ব্যক্তিগত পার্সোনাল লাইফে কিছু বিষয়ে তারা ইসলামের অনুসরণ করে, আবার পার্সোনাল লাইফেরই বাকি কিছু অংশ সামাজিক জীবনে তারা বা পেশাগত জীবনে আর সর্বত্র তারা রাজনৈতিক জীবনে ইসলামের ধারতে চায় না। এরকম প্রচুর মানুষ রয়েছে। এই জন্য ওয়াজ মাহফিল বা ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা ওই জায়গাটা থেকে, যে তারা ব্যক্তিগতভাবে ধর্মকে অনুসরণ করতে চায়, সেই জায়গাটা থেকে তারা ব্যক্তিগত পার্টিসিপেশন হিসেবে তারা ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে, কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানুষ নিজেদের জীবনে এটাকে অনুশীলন করতে অভ্যস্ত না। এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হলো, মানুষের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে যে প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে যারা ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী, তারা প্রচলিত রাষ্ট্র কাঠামোর মধ্যে পরিপূর্ণভাবে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, এই ধরনের একটা সংশয় দ্বিধা মানুষের মধ্যে রয়েছে। ইত্যাদি কারণে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে যেই ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায়, ভোটের সময় আসলে
সাধারণত মানুষ সেইভাবে ইসলামপন্থীদেরকে নির্বাচিত করতে চায় না, বা তার কোনো একটা প্রতিফলন আমরা দেখতে পাই না। এর সঙ্গে আরেকটা কারণ রয়েছে, আমাদের যেই নির্বাচন পদ্ধতি, সেই নির্বাচন পদ্ধতির কারণে সাধারণত ভোটারদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি, মানসিকতা কাজ করে, সেটা হলো ভোটটা যেন নষ্ট না হয়। তো ভোটটা যেন নষ্ট না হয় অর্থাৎ পরাজিত প্রার্থীকে ভোট দেওয়াটা, বা যার পরাজয়ের সম্ভাবনাই বেশি তাকে ভোট দেওয়াটা মানুষ মনে করে ভোট নষ্ট হওয়া। এই জন্য একটা এই দ্বিদলীয় বা একটা দ্বিমুখী একটা লড়াইয়ের দিকেই ভোটাররা আলটিমেটলি চলে যায়। তারা মনে করে যে প্রধান প্রতিদ্বন্দ্বী দুইজন প্রার্থীর যে কোনো একজনকে ভোট দিলেই তার ভোটটা কাজে লাগলো। আর যার বিজয়ের সম্ভাবনা ক্ষীণ বা কম, তাকে ভোট দিলে ভোটটা নষ্ট হয়ে যাবে। এই একটা মানে মানুষের টেন্ডেন্সি এবং মানসিকতার কারণেও দেখা যায় যে ইসলামপন্থীদের যতটা জনসমর্থন রয়েছে ভোটের বাক্সে, সেই পরিমাণ ভোট কাস্ট হয় না। এরও একটা বড় কারণ এরকম। ইসলামিক ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অথবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনারা যারা আছেন, ইসলামিক নেতা যারা আছেন, তারা কি আসলে দক্ষ বা প্রশাসনিক কাঠামো ভাবে মানে দেশকে পরিচালনা করার জন্য আপনারা কি দক্ষ জনবল তৈরি করতে পেরেছেন কিনা? মানে প্রশাসনিক কাঠামো পরিচালনা করবার জন্য দক্ষ জনবল আমরা তৈরি করতে পেরেছি কিনা, বিষয়টা হলো আপনাদের দল বা যারা ইসলামিক দলগুলো আছেন, হ্যাঁ, ইসলামী দলগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের দল আছে, বিভিন্ন পর্যায়ে তাদের কাজের বিস্তৃতি রয়েছে। তো মনে করি যে প্রচলিত কাঠামোর মধ্যে থেকেই যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আমরা এটাকে জরুরি মনে করি না। ইতিমধ্যে যারা একেবারেই নিছক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কেন্দ্রিক, যারা শিক্ষিত, এই শিক্ষায় যারা অভ্যস্ত, সেই ধরনের মানুষের দ্বারা রাষ্ট্র গঠিত হয়ে, রাষ্ট্র পরিচালিত হয়ে সারা পৃথিবীকে অবাক করে দেওয়ার মতো অর্থনৈতিক উন্নতি সহ সামগ্রিকভাবে উন্নতির দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছে। মাত্র 2-3 বছরের মধ্যেই আমরা জানি আফগানিস্তানের যে সরকার বর্তমান রয়েছে, তারা কিন্তু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সারা পৃথিবীর সামনে এখন রোল মডেল। কত দ্রুত তাদের মুদ্রার যে ডলারের বিপরীতে মুদ্রার যে মানের যে খুব দ্রুত গতিতে উন্নতি, এটা দুনিয়ার মানুষকে বিস্মিত করে দিয়েছে। তো ঠিক তারা কিন্তু তাদের গোটা সরকারের একেবারে আমিরুল মোমিনিন থেকে নিয়ে শুরু করে হাইবাতুল্লাহ আখুনজাদা থেকে শুরু করে পূর্ণাঙ্গ তাদের যে এই মন্ত্রী পরিষদ বলি অথবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো, প্রতিটি দায়িত্বে মাদ্রাসা শিক্ষিতরাই রাষ্ট্র পরিচালনা করছে। কাজেই আমরা মনে করি যে এটা সারা পৃথিবীকে এই বিষয়টা নতুন করে ভাবার বিষয়। যারা মনে করে যে মাদ্রাসায় শিক্ষিত বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত শুধুরা মানুষরা তারা রাষ্ট্র পরিচালনায় তারা দক্ষতার পরিচয় দিতে পারবে না, এটাই মানে সম্পূর্ণ ভুল ধারণা। আর তাছাড়া প্রচলিত অন্যান্য ধারার যে মানুষগুলো, তারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইসলামী সংগঠনগুলোর সাথে রয়েছে। সকলের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করাটা এটা কোনো কঠিন বিষয় হবে না। আন্তর্জাতিক এবং ইসলাম বিরোধী মিডিয়ার যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যটা এখানে ইসলামপন্থীদের বিরুদ্ধে শতভাগ কাজে আসে এবং তারা মানুষকে একটা পর্যায়ে গিয়ে ইনফ্লুয়েন্সড করে ফেলে, যার কারণে মানুষ ইসলামপন্থীদেরকে পরিপূর্ণভাবে হয়তো সেইভাবে তাদের প্রতি নিরঙ্কুশ সমর্থনটা তারা ব্যক্ত করতে পারে না। এখানে আমরা মানে আকীদার প্রশ্ন বা চিন্তাভাবনার প্রশ্ন, মতাদর্শের প্রশ্ন, সেটা তো দ্বিতীয় প্রশ্ন। মানে রাজনৈতিক ঐক্যের কথা আমরা বলছি, নির্বাচন কেন্দ্রিক একটা সমঝোতার কথা আমরা বলছি। আমরা তো একেবারে সকল চিন্তাগত ঐক্যের কথা বলছি না এখানে। সকল আদর্শের ক্ষেত্রে, সকল মতাদর্শের বিষয়ে আমরা একমত হব, এই ঐক্যের কথা কিন্তু আমরা বলছি না, কেউই বলছে না। আমরা সকলেই যেটা বলছি সেটা হলো বৃহত্তর ঐক্যের যে প্ল্যাটফর্ম, যে এটাকে আমরা আরবিতে বলছি নীতিটাকে যে আল ইত্তেফাকু আল ইখতিলাফ। মত ভিন্নতা সত্ত্বেও যে কমন ইস্যুগুলো, যেই বিষয়গুলোতে আমরা সকলে ঐক্যমত আছি, সেই ঐক্যমতের বিষয়গুলোকেই ফোকাস করে আমাদের মধ্যে একটা সমন্বয় এবং ঐক্য গড়ে উঠতে পারে, এবং সেটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। কাজে এই ক্ষেত্রে কোথায় কোথায় কোন কোন বিষয়ে আমাদের মতো ভিন্নতা আছে, সেটাকে আমরা পেছনে রেখে কোন কোন বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত রয়েছে, এবং সেটাই অনেক বেশি তুলনামূলকভাবে মতনৈক্যের জায়গা থেকে মতৈক্যের জায়গা আমাদের মধ্যে অনেক বেশি। সেই মতৈক্যের জায়গাগুলোকেই যেন আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের এখন প্রচেষ্টা।